সাউন্ড ও অলরেডি 27 জন জয়েন করছে, মাশাআল্লাহ। এডুকেশন মেন পেজ দিয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছি, সুস্থ আছে। আমাদের এক সপ্তাহ ব্যাপী যে ফ্রি ক্লাস চলতেছে, বিশেষ করে আইসিসি 2026 ব্যাচের শিক্ষার্থীদের জন্য। সো এই ক্লাসগুলো করলে অবশ্যই তোমরা তোমাদের প্রিপারেশনটা একদম শুরু থেকে শুরু করতে পারবে। এবং বিশেষ করে আমরা জানি না যে গ্রুপ সাবজেক্টগুলো কতটুকু পড়তে হবে, কি করতে হবে, কোনটার টপিকগুলো টার্গেট করতে হবে। এবং বিশেষ করে ধরো থিওরিটিক্যাল যেই সাবজেক্টগুলো, বিশেষ করে ম্যানেজমেন্ট, মার্কেটিং, এগুলো তো আমরা টাচই করি না। সো দেখো, তুমি যদি ভালো করতে চাও এবং এ প্লাস পেতে চাও, তাহলে এখন থেকে তোমার কি করতে হবে, টার্গেট করতে হবে। এখন থেকে টার্গেট করে কি করতে হবে, পুরো সিলেবাসটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে? তোমাদের জন্য আমাদের এইচএসসি 2026 কাম ব্যাক কোর্স। সো এই কোর্সে অলরেডি হচ্ছে যারা যারা ভর্তি হয়ে গেছে তাদের ক্লাস 5 তারিখ থেকে শুরু হচ্ছে পেড ব্যাচের। আর আমরা তোমাদেরকে ফ্রি ক্লাস দিচ্ছি। এই ক্লাসগুলো করলে তুমি মোটামুটি বুঝতে পারবা যে তুমি কোন অবস্থায় আছো এবং একটা চ্যাপ্টার কিভাবে পড়তে হয়। ঠিক আছে? এই বিষয়টাও তোমার ক্লিয়ার হয়ে যাবে। তো যারা যারা জয়েন করছি সবাইকে ওয়েলকাম করছি। আর আমরা প্রত্যেকে হচ্ছে লাইভটি শেয়ার করে দিব এবং বন্ধুদেরকে মেনশন করে ক্লাসে নিয়ে আসবো। ঠিক আছে? আমাকে একটু শুরুতে ইনশিওর করো সবকিছু ঠিকঠাক কিনা। ঠিকঠাক থাকলে আমরা সরাসরি চলে যাব ক্লাসে। তার আগে একটু কথা বলি, সেটা হচ্ছে আজকে যেই টপিকটা পড়াবো, কার্যপত্র। এখন অনেকে আসতে পারি, মানে অনেকে বলতে পারো যে ভাইয়া কার্যপত্র এই টপিকটা হচ্ছে আমরা সিকিউ আনসার করব না। এবং এই টপিকটা আমরা কি করি বেশিরভাগ সময় স্কিপ করি। কারণ কি? কারণ হচ্ছে এটা আমরা ভয় পাই এবং এটা যে পরিমাণ সময় লাগে ম্যাথ আনসার করতে, তার মানে এই টপিকটি স্কিপ করাটাই ভালো, এটা অনেকে মনে করো। বাট তুমি যদি এ প্লাস পেতে চাও তাহলে অবশ্যই এই টপিকটা তোমার টার্গেট করতে হবে এবং পড়তে হবে। তুমি যদি সিকিউর জন্য এই টপিকটা টার্গেট নাও করো, বাট এমসিকিউর জন্য কিন্তু মাস্ট লাগবে। কারণ এই টপিকের সাথে জড়িত সমন্বয় দাখিলা, সমন্বিত রেওয়া মিল, পাশাপাশি সংশোধনী দাখিলা। ঠিক আছে? আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। তার মানে অবশ্যই এই টপিকটা তোমার খুব ভালো করে শিখতে হবে, পড়তে হবে। ওকে? সো যারা যারা জয়েন করছি প্রত্যেকেই ক্লাসটি শেয়ার করে দিব এবং বন্ধুদেরকে মেনশন করে ক্লাসে নিয়ে আসি। আর আমাকে বলো সবকিছু ঠিকঠাক থাকলে সরাসরি আমরা ক্লাসে চলে যাব। ওকে? সরাসরি আমরা কি করব, ক্লাসে চলে যাব। ওকে, সোহেল ভাই মেন পেজে কি দিছেন? মেন পেজে দিছেন? হ্যাঁ। ওকে, আমাদের সাথে হেলাল সরকার জয়েন করছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ওকে, তাহলে আমরা শুরু করি। দেখো, কার্যপত্র, ওয়ার্কশিট, এটা মেইনলি তৈরি করা হয় কেন? এটা তৈরি করা হয় আর্থিক বিবরণী তৈরিতে সহায়তা করার জন্য। অর্থাৎ কার্যপত্রটা তৈরি করা হয় কিসের জন্য বলতো? আর্থিক বিবরণী তৈরিতে সহায়তা করার জন্য। অর্থাৎ আর্থিক বিবরণী তৈরিতে সহায়তা করার জন্যই মূলত কি করা হয়, এই কার্যপত্র তৈরি করা হয়। এবং এই কার্যপত্রটা হচ্ছে হিসাবের কি একটা ঐচ্ছিক ধাপ। কি বলতো? এটা হচ্ছে হিসাব চক্রের একটা ঐচ্ছিক ধাপ অথবা অতিরিক্ত ধাপ। তার মানে এই কার্যপত্র কিন্তু আমাদের বাধ্যতামূলক না করাটা। তারপরও আমাদের কার্যপত্র আমরা কেন করি? কারণ কার্যপত্র করলে আমাদের আর্থিক অবস্থা তৈরি করাটা অনেক ইজি হয়ে যায়। এখানে আমরা শিখবো সমন্বয় দাখিলা, মানে গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা থেকে বোর্ড পরীক্ষা দেখবে 3 থেকে 4টা এমসিকিউ আসবে। ঠিক আছে? সমাপনী দাখিলা শেখা লাগবে, এখান থেকে কি একটা দুইটা কোশ্চেন আসবে। সংশোধনী দাখিলা শেখা লাগবে, আমরা সংগৃহীত আয় শিখবো। আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী কার্যপত্রের মাধ্যমে মোটামুটি শেখা হয়ে যাবে। ঠিক আছে? তো এই হচ্ছে বেসিক। কার্যপত্রটা মূলত আর্থিক বিবরণী তৈরিতে সহায়তা করার জন্য তৈরি করা হয় এবং এটা হচ্ছে মূলত হিসাব চক্রের একটা ঐচ্ছিক ধাপ। এটা থেকে একটা প্রশ্ন আসে যে কার্যপত্রটা হচ্ছে মূলত হিসাব চক্রের একটা ঐচ্ছিক ধাপ। গট ইট মাই ডিয়ার স্টুডেন্টস? বুঝতে পারছি এটা? এইটুকু ক্লিয়ার? আমরা হচ্ছে এইটুকু ক্লিয়ার হলে পরবর্তী ওকে, আমরা চলে যাচ্ছি এবার মেন কনসেপ্টে। শুরুতে দেখো এখানে লেখা আছে কার্যপত্র নিয়ে। আমরা একটু জাস্ট বেসিকটা কার্যপত্র দেখবো এখানে, যে আসলে কার্যপত্র বা ওয়ার্কশিটটা কি। আমি শুরুতে বেসিকটা ক্লিয়ার করব, ক্লিয়ার করে সরাসরি এমসিকিউ সলভ করব এবং এমসিকিউ সলভের মাধ্যমে আমি সমন্বয় দাখিলাটা ক্লিয়ার করব। ঠিক আছে? তো শুরুতে দেখো কার্যপত্র। এই কার্যপত্র ইংরেজি হচ্ছে ওয়ার্কশিট। এখন আমরা জানবো এই ঐচ্ছিক ধাপ এটা আসলে কি, এটা কেন তৈরি করা হয়। ঠিক আছে? শুরুতে দেখো, বড় বড় প্রতিষ্ঠান সমূহ আর্থিক বিবরণী প্রস্তুত সহজ করার জন্য, বিশেষ করে বড় বিজনেস প্রতিষ্ঠানগুলো রেও মিল তৈরির পর কিন্তু আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে যে বহুল কলাম বিশিষ্ট খসড়াপত্র, তার মানে যে বহু কলাম, এটা কি অনেকগুলো কলাম থাকে তাই না? 8 ঘরা, 10 ঘরা, 12 ঘরা। ঠিক আছে? তাহলে এই খসড়াপত্র বা তালিকা বা এক শীট নকশা প্রস্তুত করে থাকে, তাকে কার্যপত্র বলে। ঠিক আছে? তাকে কার্যপত্র বলে।
এটি হিসাব চক্রের একটি ঐচ্ছিক ধাপ, যেটা আমরা একটু আগে শিখলাম যে কার্যপত্রটা হচ্ছে হিসাব চক্রের একটা ঐচ্ছিক ধাপ, অতিরিক্ত ধাপ। তো এটি একটি খসড়া বা তালিকা মাত্র, তার মানে এই কার্যপত্রটা কিন্তু কোনো হিসাব নয়। এই কার্যপত্র কি কোনো হিসাব নয়, এটা জাস্ট একটা খসড়া বা বিবরণী। ক্লিয়ার? এটা হচ্ছে কি প্রতিষ্ঠানের একটা খসড়া বা বিবরণী। ওকে, সো নাইমা জয়েন করছে আমাদের সাথে, হেলাল সরকার আসি, যারা যারা জয়েন করছে একটু রেসপন্স করব, ঠিক আছে? একটু রেসপন্স করবো কাইন্ডলি। ওকে, আমরা তাহলে এর পরের পার্টে চলে যাব যে কার্যপত্রের ধরন। আসলে কার্যপত্র কত ধরনের হয়ে থাকে? এই কার্যপত্রটা হচ্ছে মূলত তোমার 3 ধরনের হয়ে থাকে আমরা জানি, বাট এখানে আমরা দেখতেছি কয় ধরনের? 4 ধরনের। এই 6 ঘর বা কলাম বিশিষ্ট কার্যপত্র, যেটা মেইনলি আমরা তৈরি করি না, আমরা মূলত 8 ঘর বিশিষ্ট, 10 ঘর বিশিষ্ট এবং 12 ঘর বিশিষ্ট কার্যপত্রটা তৈরি করে থাকি, ঠিক আছে? তাহলে কি হবে? 6 ঘর কলাম বিশিষ্ট, যেখানে আমরা শুরুতে কি করি? রেওমিল দেখাই, তারপর সমন্বিত রেওমিল, আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী। এই 6 ঘরে হচ্ছে আমরা রেওমিলটাও দেখাই না, আমরা দেখাই হচ্ছে সমন্বিত রেওমিল, আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী, ঠিক আছে? আমরা যখন 8 ঘর বিশিষ্ট কার্যপত্র তৈরি করব, তখন আমরা কি তৈরি করি দেখো? 8 ঘর বিশিষ্ট কার্যপত্রের শুরুতে আমরা রেওমিলটা দেখাই। হ্যাঁ, 8 ঘর বিশিষ্ট কার্যপত্রের শুরুতে আমরা কি করি? শুরুতে আমরা হচ্ছে রেওমিল দেখাই, তারপরে সমন্বয় দাখিলে থাকে আয় বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী। তাহলে 4 দুগুণে 8, প্রত্যেকটা ডেবিট ক্রেডিট। সেম ভাবেই যখন আমরা 10 ঘর বিশিষ্ট কার্যপত্র তৈরি করব, তখন এই রেওমিল, সমন্বয় দাখিলা এবং আরেকটা ঘর চলে আসবে অতিরিক্ত, সেটা হচ্ছে সমন্বিত রেওমিল, ঠিক আছে? তাহলে 10টা হয়ে গেল ঘর। আর যখন আমরা 12 ঘর বিশিষ্ট কার্যপত্র তৈরি করব, তখন আরেকটা অতিরিক্ত যোগ হবে, সেটা হচ্ছে সংরক্ষিত, সেটা হচ্ছে কি বলতো? সংরক্ষিত মুনাফা। সেটা হচ্ছে সংরক্ষিত মুনাফা। ক্লিয়ার? সেটা হচ্ছে কি? সংরক্ষিত মুনাফা। ওকে, তো এই হচ্ছে তোমার কার্যপত্রের ডেমো ছকগুলো, যেটা আমরা একটু পরে তোমাদেরকে দেখাবো। আর এই হিসাবগুলো মূলত আমরা কার্যপত্রে করে থাকি, ঠিক আছে? এই হিসাবগুলো মূলত আমরা কার্যপত্র তৈরি করে থাকি। সো অলরেডি আরো নতুন অনেকে জয়েন করছে, সিনথিয়া জয়েন করছে, ইমন জয়েন করছো। ওকে, অনেকে সালাম দিয়েছে ভাইয়াপুর, ওয়ালাইকুম সালাম। সো কার্যপত্রের এই ডেমো ছকগুলো বা যেই উপাদানগুলো যায়, এইটুকু সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা আমাকে একটু বলো। আমি সরাসরি এমসিকিউ প্র্যাকটিসের মাধ্যমে ইনশাল্লাহ প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করব, ঠিক আছে? ওকে, আমরা একটু দেখবো যে আজকে আমরা কি কি পড়বো এবং এই টপিককে আমরা আসলে কি শিখবো, এটা আমরা একটু দেখবো, ঠিক আছে? তাহলে এই টপিকের করণীয় বা কাজ কি কি আমরা একটু যদি দেখি। শুরুতে আমরা মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেনগুলো শিখবো, 1 নাম্বার। 2 নাম্বার আমরা সমন্বয় দাখিলা শিখবো। 3 নাম্বার 10 কলাম বিশিষ্ট কার্যপত্র। 4 নম্বরে শিখবো সমাপনী দাখিলা এবং বিপরীত দাখিলা। তার মানে অনেকগুলো টপিক। সে স্পেসিফিক ভাবে প্রত্যেকটা টপিক পড়াতে হলে একটা করে ক্লাস দরকার, বাট আজকে আমরা কি করবো? সামারাইজ করব, ঠিক আছে? ওকে, তো সরাসরি আমি এমসিকিউ তে চলে যাই এবং এমসিকিউ সলভের মাধ্যমে ইনশাআল্লাহ তোমাদেরকে এই চ্যাপ্টারের বেসিকগুলো ক্লিয়ার করে দিব। এবং তোমরা একটা জিনিস জানো, যদি আমরা যে কোনো ম্যাথ এমসিকিউ প্র্যাকটিসের মাধ্যমে শিখি এবং ম্যাথ প্র্যাকটিসের মাধ্যমে সূত্রগুলো অ্যাপ্লাই করি, তাহলে এটা আমাদের মাথায় বেশি দিন থাকে, ঠিক আছে? তো আমরা সূত্র মুখস্থ করবো না, আমরা সরাসরি কি করব? আমরা সরাসরি হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করব এবং এমসিকিউ প্র্যাকটিসের মাধ্যমেই ম্যাথগুলো মনে রাখার ট্রাই করব, ঠিক আছে? ওকে, কার্যপত্র, ঠিক আছে? বহু নির্বাচনী প্রশ্ন। প্রথম কোশ্চেনটায় কার্যপত্র কি, তার মানে বেসিক থেকে প্রশ্ন আসতে পারে যে তোমার কার্যপত্রটা আসলে কি। আমরা প্রথম কোশ্চেনটা দেখতে পাচ্ছি এবং বিগত সালে বোর্ড পরীক্ষায় এই প্রশ্নটা বারবার আসছে, বোর্ড পরীক্ষায় বারবার আসছে। তারপরে আমাকে বলো তো ভাইয়া, এই কার্যপত্রটা কি? আমরা একদম শুরুতেই কিন্তু জানছি আসলে কার্যপত্র কি, কার্যপত্রের কাজ কি। তো এই অ্যান্সারটা তোমরা নিজের করতে পারবে না? অবশ্যই করতে পারবে, কেন নয়? কারণ কার্যপত্র হচ্ছে হিসাব চক্রের একটা ঐচ্ছিক ধাপ বা খসড়া বা শীট। আমরা জানি এই কার্যপত্রটা হচ্ছে হিসাব চক্রের একটা ঐচ্ছিক ধাপ অথবা খসড়া বা শীট। ক্লিয়ার? এটুকু তো সবাই জানি। কার্যপত্র হচ্ছে হিসাব 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 বিজ্ঞানের কি বলো বা হিসাব চক্রের একটা ঐচ্ছিক ধাপ এবং খসড়া বা বিবরণী। হেলাল সরকার আনসার করছো, সি নাম্বার, গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। আমরা পরের কোশ্চেনটা দেখবো, কোশ্চেন নাম্বার 2, যে কার্যপত্র কি। আসলে আমরা একটু আগে জানলাম যে কার্যপত্রের একটা ডেফিনেশন জানছি, এবার আমরা আরো বেশি জানবো। এখানে বলছে কার্যপত্রটা আসলে এক ধরনের কি। সো আমরা একটু আগে যারা আনসার করছি এই নাম্বারটা, সো তারা আসলে এটাও আনসার করতে পারবো আমি জানি। তো একটু ট্রাই করি দেখি। কার্যপত্র হচ্ছে এক ধরনের খসড়া বা পত্র। স্থায়ী বিবরণী হবে? নো। তাহলে কি হবে? সহায়ক বিবরণী। তার মানে কার্যপত্র হচ্ছে একটা খসড়া বা বিবরণী, এটা কোনো হিসাব নয় এবং এটা তৈরি করা হয় মেনলি
আর্থিক অবস্থা বিভিন্ন তৈরিতে সহায়তা করার জন্য মূলত কার্যপত্রটা তৈরি করা হয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 এবং 3 এই দুইটা কি কারেক্ট আনসার। তাহলে কোনটা হবে? খ নাম্বারটা। খ 1 এবং 3 আছে সহায়ক বিবরণী, আর এটা হচ্ছে একটা খসড়া বা বিবরণী। ঠিক আছে, ওকে। সো আমরা এবার দেখবো 3 নম্বর কোশ্চেনটা। সো দেখো 3 নম্বর কি আছে। 3 নম্বর আছে একটা অনুচ্ছেদ আছে বড় করে, আর এই অনুচ্ছেদ গুলো দেখলে আমাদের ভিতরে একটা ভয় কাজ করে। তো অনুচ্ছেদ থাকলে ভাইয়া এই টাইপের ম্যাথ গুলো তো অনেক ক্রিটিক্যাল, আনসার করাটা অনেক টাফ হয়ে যায়। বাট এই কোশ্চেন গুলো কি করতে হবে? তোমার সলভ করতে হবে, এবং এই কোশ্চেন গুলো তুমি যদি একটু বুঝে বুঝে সলভ করো তাহলে তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে। এখানে বলছে এখানে মূলধনী প্রাপ্তি কত টাকা হবে, অর্থাৎ মূলধন জাতীয় প্রাপ্তিকে আমরা যদি কোনো স্থায়ী সম্পদ বিক্রি করি, স্থায়ী সম্পদ বিক্রি করে এটা থেকে যে লাভটা আসবে সব মূল টাকাটাই হচ্ছে এখানে মূলধন জাতীয় প্রাপ্তি। ঠিক আছে, আর আমরা আয়টা কিভাবে বের করবো? মূলধন জাতীয়, আমরা বিক্রি করে যে টাকাটা আসবে সেখান থেকে আমরা যখন ব্যয়টা বাদ দিয়ে দিব, আমরা যখন ব্যয়টা বাদ দিব তখন আমরা কি পাবো? আয়টা পাবো। বাট বিক্রি করে যে পরিমাণ টাকা আসবে পুরো টাকাটাকে আমার মূলধন জাতীয় প্রাপ্তি। ঠিক আছে, তাহলে দেখো একটি কারবারের জন্য 1 লক্ষ টাকা দিয়ে একটি যন্ত্রপাতি ক্রয় করা হয় এবং যন্ত্রপাতিটি কারবারে ব্যবহার উপযোগী না হওয়ায় পুনরায় 1,10,000 টাকায় বিক্রি করা হয়। তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি কত? এই যে 1 লাখ টাকা দিয়ে একটা যন্ত্রপাতি কিনছিল, সেটা বিক্রি করছে কত বলতো? বিক্রি করছে 1,10,000। তাহলে ভালো না? আমার সে ব্যবহার উপযোগী না হয় এটা বিক্রি করছে এবং এখানে কিন্তু লাভ হয়েছে। 1 লাখ টাকার মেশিন কিন্তু সে বাজারে গিয়ে 90,000 টাকা বিক্রি করে নাই। এই 1 লাখ টাকার যন্ত্রপাতি সে কি করছে? 1,10,000 টাকায় বিক্রি করছে। তার মানে তার লাভ হয়েছে না? হ্যাঁ, তার কি লাভ হয়েছে? লাভ হয়েছে। এই যে কমার্সের শিক্ষার্থী কিন্তু এমন স্মার্ট হয়, তারা কিন্তু লস যেখানে সেখানে কমার্সের কোনো স্টুডেন্ট নাই, যেখানে লাভ আছে সেখানে কমার্সের স্টুডেন্ট আছে। তার মানে এই ক্লাসে আসছো মানে কি এখানে তোমরা অনেক বেশি বেনিফিটেড হবে। ঠিক আছে, ক্লাস করলে, তাই তো? তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে মূলধন জাতীয় লাভ হচ্ছে কত, প্রাপ্তি হচ্ছে কত বলতো? 1,10,000 টাকা। আর যদি প্রশ্ন আসে ভাইয়া এখানে মূলধন জাতীয় আয় কত, তাহলে কি হবে বলো? মূলধন জাতীয় আয় যদি বের করতে যাও তাহলে এই প্রাপ্তির থেকে বা যে পরিমাণ টাকা বিক্রি করছো এই বিক্রি থেকে তোমার কি করতে হবে? ব্যয়টা বাদ দিতে হবে। তার মানে 1,10,000 টাকা আমি কি করছি? এখানে বিক্রি করছি। আর মেশিনের মূল্য কত ছিল? 1 লাখ টাকা। তো এখানে এই যে 10,000 টাকা, এই 10,000 টাকা হচ্ছে তোমার মূলধন জাতীয় আয় অথবা আয়। ঠিক আছে, তার মানে বিক্রি করে যে পরিমাণ টাকাটা আসতেছে এটা হচ্ছে তোমার প্রাপ্তি। ঠিক আছে, আর এখানে আমরা যে পরিমাণ টাকা বিক্রি করছি বা আয় হয়েছে সেখান থেকে আমরা কি করব? ব্যয়টা বাদ দিয়ে দিব। মানে আয় অর্জনের বিপরীতে যতটুকু ব্যয় হয়েছে এটা বাদ দিয়ে দিব, তাহলে আমরা পাবো কি? আমরা প্রতিষ্ঠানের মূলধন জাতীয় আয়টা পেয়ে যাব। ঠিক আছে, সো অলরেডি আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন অনেকেই এবং অনেকে আনসার করতেছে। গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে আছে সালমান, ক নম্বর আনসার করছো। ইয়েস, 1,10,000 টাকা। মিম আনসার করছো, তারপর হচ্ছে হেলাল সরকার আনসার করছো। গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। সো একটু রেসপন্স করতে হবে। ঠিক আছে, সো আমাকে একটু বলো তোমরা যে ভাইয়া আপুরা আমরা কি ডিফারেন্সটা বুঝতে পারছি যে প্রাপ্তি জিনিসটা কি আর আয়টা কি? গট ইট মাই ডিয়ার স্টুডেন্টস? ওকে, সো আমরা তাহলে পরবর্তী কোশ্চেনটা একটু দেখবো। 4 নম্বরে কি আছে? এই তো দেখো 4 নম্বর ওরা বলছে মূলধন জাতীয় আয় কত, যেটা আমরা আগেই ক্যালকুলেশন করে ফেলছি। কোশ্চেন দেখার আগেই কি আমরা ক্যালকুলেশন করে ফেলছি। এখানে মূলধন জাতীয় আয় কত হবে? মূলধন জাতীয় আয় হবে 10,000 টাকা, তাই তো? তার মানে বলছে মূলধন জাতীয় আয় কত টাকা হবে। এই মূলধন জাতীয় আয় এখানে কত টাকা? 10,000 টাকা। ক্লিয়ার? তাহলে আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি ডিফারেন্সটা, প্রাপ্তির জিনিসটা কি এবং আয় এইটা কি। ওকে, সো মুভিং টু নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 5, একদম বাচ্চাদের প্রশ্ন। একটু পরে আস্তে আস্তে কঠিন কোশ্চেন আসবে, বাট শুরুতে আমরা মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন থেকে কিছু কোশ্চেন পাবো। তার মানে কোশ্চেনগুলো ইজি, এর মানে এই নয় যে এই কোশ্চেনগুলো বোর্ড পরীক্ষায় আসবে না। বোর্ড পরীক্ষায় মনে রাখবা বেসিক থেকে কোশ্চেন হয়, কঠিন দু একটা কোশ্চেন হয়, এভারেজ কোশ্চেন বেশি হয়। তার মানে সহজ থেকে কিন্তু প্রশ্ন হয়, অনেক বেশি হয়। মূলধন জাতীয় ব্যয় কোনটা দেখো, এখানে পণ্য ক্রয় একটা মুনাফা জাতীয় ব্যয়, ঋণ গ্রহণ এটা বলা যায় মূলধন জাতীয় প্রাপ্তি, বেতন মজুরি এটাও কি একটা মুনাফা জাতীয় ব্যয়। ঠিক আছে, তাহলে এই জমি ভূমি বা স্থায়ী সম্পদ আর অনেক আছে, আসবাবপত্র, দালান কোঠা, যন্ত্রপাতি। ঠিক আছে, এইগুলো সব হচ্ছে কি বলতো? এইগুলো সব হচ্ছে তোমার মূলধন জাতীয় ব্যয়। তার মানে জমি কিনছো বা ভূমি কিনছো এগুলো হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, এগুলো হচ্ছে কি মূলধন জাতীয় ব্যয়। ওকে, ক্লিয়ার? ওকে, বুঝতে পারছি তো? এগুলো হচ্ছে কি মূলধন জাতীয় ব্যয়। 5 হচ্ছে ডি নাম্বার আনসার করে ফেলছো অলরেডি হেলাল সরকার। গ্রেট, সালমান আনসার করছো, আমাদের মিম আনসার করছে। থ্যাংক ইউ ভেরি মাচ। সো বাকি যারা আছি তারা কি বুঝতেছি না নাকি শুধু ক্লাস দেখতেছি? শুধু ক্লাস দেখলে হবে না। সো ভাইয়া পুরো অবশ্যই অবশ্যই ট্রাই করতে হবে
যে আনসার করতে হবে, এবং দেখবা যে তুমি হচ্ছে এখানে একটা কোশ্চেন পড়ে যে কতটুকু পসিবল আনসার করা যায় কিনা। এবং আমি তো আসছি, তাই না, আমি তো সলভ করে দিব, কোনো প্রবলেম নাই, প্যারা নাই। ওকে, সো আমাদের সাথে আরেকজন নতুন যুক্ত হয়েছে স্টুডেন্ট নূপুর, নিশাদ ইসলাম নূপুর, তিনিও আনসার করছেন ডি নাম্বারটা, ইয়েস। তাহলে কারেক্ট আনসার। আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে, যেহেতু এগুলো একটু ইজি, তার মানে এগুলো আমরা একটু দ্রুত শেষ করব। 6 নাম্বারটা করিনি আমরা, কোশ্চেন সলভ করছি না। কোনটি মূলধন জাতীয় ব্যয়? অলরেডি আমরা হচ্ছে দেখলাম একটু আগে, আর এটা অলমোস্ট সেম কোশ্চেন, সেম প্যাটার্ন, জাস্ট অপশনগুলো একটু চেঞ্জ করে দিছে। তাহলে এখানে মূলধন জাতীয় ব্যয় কোনটা হবে? 1 সেকেন্ড আনসার করে ফেলো। মূলধন জাতীয় ব্যয় হচ্ছে কোনটা? গাড়ি বিক্রয়? নো। গাড়ি ক্রয় বা যন্ত্রপাতি ক্রয়? ইয়েস। তাহলে এটা হচ্ছে কি মূলধন জাতীয় ব্যয়, কারণ গাড়ি ক্রয় বা গাড়ি যন্ত্রপাতি ক্রয় যদি করো, এটা হচ্ছে তোমার কি দীর্ঘমেয়াদী সার্ভিস দিবে, এখানে অ্যামাউন্টটা বেশি লাগতেছে, টাকার অ্যামাউন্টটা বড় হচ্ছে, মেয়াদকাল 1 বছরের বেশি, তার মানে এটা কি মূলধন জাতীয় ব্যয়। আর এখানে মেরামত খরচ, জমির খাজনা খরচ, এগুলো হচ্ছে মুনাফা জাতীয়। আর গাড়ি বিক্রয় কি, এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি, অথবা আমরা যখন ব্যয়টা বাদ দিয়ে দেবো তখন মূলধন জাতীয় আয় বের হবে। ঠিক আছে, 6 খ নাম্বার। ওকে, মিম আনসার করছে খ নাম্বারটা, ইয়েস, কারেক্ট। তারপর আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 7 কি আছে, যে পুরাতন খবরের কাগজ বিক্রয়, এটা কি পুরাতন খবরের কাগজ বিক্রি করছে, তার মানে এই পুরাতন খবরের কাগজ যদি বিক্রি করো, এখান থেকে একটা মুনাফা আসবে, তাই না? এখান থেকে কি করবে, একটা মুনাফা আসবে। আর মুনাফা আসলে সেটা কি মুনাফা জাতীয় আয়, যেহেতু পুরাতন খবরের কাগজ বিক্রি করছো, এখান থেকে আমার আয় আসছে, কম টাকার আয় আসবে, অ্যামাউন্টটা ছোট হবে। ঠিক আছে, লেনদেনটা কি নিয়মিত সংগঠিত হয় এই টাইপের। সো যে লেনদেন নিয়মিত সংগঠিত হয়, মেয়াদকাল 1 বছরের কম হয়, হ্যাঁ, এবং টাকার অ্যামাউন্টটা ছোট হয়, সেটা কি, সেটা হচ্ছে তোমার মূলধন জাতীয় মুনাফা জাতীয় আয়। তার মানে এটা কি হবে, এটা হবে মুনাফা জাতীয় আয়। ক্লিয়ার? এটা কি হবে, এটা হবে মুনাফা জাতীয় আয়। বুঝতে পারছি তো, এটা হচ্ছে মুনাফা জাতীয় আয়, যেহেতু টাকার অ্যামাউন্ট ছোট, পাশাপাশি মেয়াদকাল 1 বছরের কম। বুঝতে পারছি তো? ওকে, ওকে, সো হেলাল সরকার আনসার করছো, মিম আনসার করছো, তারপর হচ্ছে আমাদের সালমান আনসার করছে, গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। বাকি যারা আছে সবাই একটু ট্রাই করবো, যেহেতু এই কোশ্চেনগুলো সহজ, তার মানে আমি চাই প্রত্যেকে আনসার করবা, আস্তে আস্তে আমরা কি কঠিনে যাব। ঠিক আছে, ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 8। কর্মচারীদের বেতন প্রদান কিরূপ ব্যয়? এগুলো হচ্ছে তোমরা 9-10-এ শিখছো না, যখন একদম ছোট ছিল এবং ফার্স্ট টাইম কমার্স নিছো, হ্যাঁ, তখন কিন্তু আমরা এই ছোট ছোট জিনিসগুলো শিখছি, তাই না? মূলধন এবং মুনাফা জাতীয় আয় ব্যয় শিখছি, আমরা লেনদেন শিখতাম তখন, যে আসলে একটা লেনদেন কিভাবে হয়, একটা ঘটনা কখন লেনদেন হবে, এগুলো শিখছি না? আমরা হিসাব শিখছিলাম, হ্যাঁ, আমরা কি করতাম, হিসাবের প্রভাব দেখাতাম, আমরা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ বের করতাম, মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ বের করতাম, মনে আছে তো? এত সহজ সহজ ম্যাথ শিখছি। সো এখানে এই ম্যাথগুলো তাহলে তোমাদের কাছে কি একদম ইজি মনে হবে না? হ্যাঁ। তো দেখো, কর্মচারীদের বেতন প্রদান করছে, এটা হচ্ছে একটা কি মুনাফা জাতীয় ব্যয়, সিম্পল। কর্মচারীদের বেতন প্রদান করতেছে, এটা মান্থলি কি করতে হয়, বেতনটা প্রোভাইড করতে হয়। ঠিক আছে, বেতন পে করতে হয়, এটা মান্থলি, তার মানে 1 বছরের কম, টাকার অ্যামাউন্টটা ছোট, এটা কি হবে, এটা মুনাফা জাতীয় ব্যয় হবে। তারপরে আমরা দেখব পরবর্তী কোশ্চেনটা, বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়। এখন এই আসবাবপত্র যখন বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করছো, তখন এই আসবাবপত্রটা আমাদের কাছে একটা পণ্য। একটা জিনিস মনে রাখবা, এই আসবাবপত্র যদি তুমি ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করো, ব্যবহার উদ্দেশ্য ক্রয় করলে, হ্যাঁ, এই ব্যবহারের উদ্দেশ্য ক্রয় করলে সেটা হবে তোমার স্থায়ী সম্পদ। আর যদি তুমি বিক্রয়ের উদ্দেশ্য ক্রয় করো, তাহলে এইটা হবে তোমার জন্য একটা পণ্য। বিক্রয়ের উদ্দেশ্য যদি ক্রয় করো, তাহলে সেটা হবে কি তোমার জন্য একটা পণ্য। ঠিক আছে, তাহলে ওরা কি করছে, বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করছে, বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করছে, তার মানে এটা একটা মুনাফা জাতীয় ব্যয়। তারপর এটা কি একটা নিয়মিত ব্যয়, মুনাফা জাতীয় ব্যয় একটা নিয়মিত ব্যয়, 1 এবং 3। ঠিক আছে, এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় এবং নিয়মিত ব্যয়। অলরেডি হচ্ছে সালমান আনসার করছো, নুসরাত নবুর আনসার করছো, 9 হচ্ছে খ নাম্বার, একজন হচ্ছে এ নাম্বার আনসার করছো, তোফায়েল 1 এবং 2 নো। বিক্রয়ের উদ্দেশ্য করলে সেটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, আর মুনাফা জাতীয় ব্যয়টা নিয়মিত সংগঠিত হয়। ঠিক আছে, এই মুনাফা জাতীয় ব্যয়টা কি হয়, এই মুনাফা জাতীয় ব্যয়টা নিয়মিত সংগঠিত হয়, মনে থাকবে, মনে থাকবে তো? এটা হচ্ছে নিয়মিত সংগঠিত হয়। আর যদি এটা বিক্রয়ের উদ্দেশ্য করতো, তখন এটা হতো কি, তখন এটা হয়ে যেত মূলধন জাতীয় ব্যয়। গট ইট মাই ডিয়ার স্টুডেন্টস? বুঝতে পারছি তো? সেগুলো বেসিক, তোমরা যেহেতু প্রিপারেশনটা এখন শুরু করবা, 26 ব্যাচের শিক্ষার্থীরা, মানে কমার্সের শিক্ষার্থীরা, তার মানে এই জন্য তোমাদেরকে সহজ টার্মগুলো একটু দেখাচ্ছি।
শুরু করো, আস্তে আস্তে আমরা কি করব, হার্ড লেভেলে যাব। ঠিক আছে, এবং এই টপিকটা একটু পরে দেখবা যখন সমন্বয় একটা থেকে কোশ্চেন আসবে, এগুলো খুব টাফ হবে। পরেরটা দেখো, একজন আসবাবপত্র ব্যবসায়ী বিক্রয়ের উদ্দেশ্যে কি করছে, একজন আসবাবপত্র ব্যবসায়ী বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করছে। তাহলে এটা কি, এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। এটা হচ্ছে কি মুনাফা জাতীয় ব্যয়। হ্যাঁ, বিক্রয়ের উদ্দেশ্য করলে কি মুনাফা জাতীয় ব্যয়। আর যদি এটা ব্যবহার উদ্দেশ্য করতো তাহলে এটা স্থায়ী সম্পদ হতো, আর এটা হচ্ছে কি মুনাফা জাতীয় ব্যয়। মুভ ইনটু নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11। হ্যাঁ, ইজারা সম্পত্তির অবলোপন। ইজারা সম্পত্তির অবলোপন এটাও একটা মুনাফা জাতীয় ব্যয়। একটা জিনিস এখানে তোমরা জানো প্রত্যেকে, স্থায়ী সম্পদগুলো তো চিনো তাই না? এই স্থায়ী সম্পদের উপর যেটা ধার্য করা হয় তার নাম হচ্ছে অবচয়। তার মানে অবচয়টা কি বলতো, অবচয় হচ্ছে স্থায়ী সম্পদের ব্যয় বন্টন প্রক্রিয়া। অবচয় হচ্ছে স্থায়ী সম্পদের ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি। অবচয় হচ্ছে স্থায়ী সম্পদের ব্যবহারজনিত মূল্য হ্রাস। ঠিক আছে, আর অস্পর্শনীয় সম্পদ তোমরা প্রত্যেকে চিনো বা জানো। এই অস্পর্শনীয় সম্পদ কোনগুলো বলতো, সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, গ্রন্থসত্ত্ব, হ্যাঁ, লেখসত্ত্ব, এগুলো হচ্ছে ইনটেনজিবল অ্যাসেট। এটার উপর যেটা ধার্য করা হয় তাকে বলা হয় অবলোপন। আর প্রাকৃতিক সম্পদ তো চিনোই, প্রাকৃতিক সম্পদ, এই প্রাকৃতিক সম্পদের উপর যেটা ধার্য করা হয় তাকে বলে শূন্যীকরণ। কি বলে, শূন্যীকরণ অথবা নিঃশেষকরণ। শূন্যীকরণ অথবা নিঃশেষকরণ। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মনে রাখবা। এছাড়া একটা স্থায়ী সম্পদ ব্যবহার উপযোগী করতে এটার সাথে যে খরচগুলো হবে, স্থায়ী সম্পদ ব্যবহার উপযোগী করতে এটার সাথে যে খরচগুলো হয়, ধরো তুমি একটা মেশিন ক্রয় করছো, মেশিন আনতে পরিবহন ব্যয় দিতে হবে, এই যে পরিবহন ব্যয়, হ্যাঁ, পরিবহন ব্যয়, তারপর আমদানি শুল্ক, তারপর মেশিন বসানোর আমদানি শুল্ক, তারপরে মেশিন সংস্থাপন ব্যয়, মেশিন সংস্থাপন ব্যয়, এই যে ব্যয়গুলো আছে এই প্রত্যেকটা কি হবে, এই প্রত্যেকটাই তোমার স্থায়ী সম্পদের সাথে সম্পৃক্ত। মুনাফা জাতীয় ব্যয় হওয়া সত্ত্বেও এই ব্যয়গুলোকে তখন কি করতে হবে, মূলধন জাতীয় ব্যয় হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। তার মানে একটা স্থায়ী সম্পদ ব্যবহার উপযোগী করতে এটার সাথে আনুষঙ্গিক যত খরচ হবে এই খরচগুলোকে তোমার কি করতে হবে, স্থায়ী সম্পদ হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে। ঠিক আছে, ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 12। সো এবার আমরা আবার কি করব, একটা হচ্ছে উদ্দীপক পড়বো, উদ্দীপক পড়ে হচ্ছে ট্রাই করব আনসার বের করার। উদ্দীপক পড়ার আগে আমরা হচ্ছে শুরুতে কোশ্চেনটা পড়ে ফেলি। একটা জিনিস মনে রাখবা, যদি প্রশ্নটা সহজ হয়, ওকে সালমান নামাজ পড়তে যাব, হ্যাঁ নামাজ পড়তে যাও, তাহলে আয়সা হচ্ছে বাকি অংশটুকু তোমরা মানে রেকর্ড করে নিও। ঠিক আছে, এবার আমরা 12 এবং 13 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার একটু ট্রাই করি, প্রত্যেকে দেখি কে কে পারি। শুরুতে দেখো, এই ক্ষেত্রে উক্ত ব্যবসার জন্য মুনাফা জাতীয় ব্যয় কোনটি। দেখো, যদি প্রশ্নটা বড় হয়, মনে রাখবা যদি প্রশ্ন বড় হয় তাহলে আমরা শেষের অংশটুকু আগে পড়বো। কোশ্চেন বড় হলে আমরা শেষের অংশটুকু আগে পড়ে দেখবো আসলে কি চাইছে। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে, এক্ষেত্রে উক্ত ব্যবসার জন্য মুনাফা জাতীয় ব্যয় কোনটি। মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে স্থায়ী সম্পত্তির অবচয়। তাহলে মুনাফা জাতীয় ব্যয় কোনটি, এটা হচ্ছে স্থায়ী সম্পত্তির অবচয়। ঠিক আছে, মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে স্থায়ী সম্পত্তির অবচয় এটা। আর এখানে যন্ত্রপাতি, আসবাবপত্র, দালান কোঠা, এই তিনটা হচ্ছে কি মূলধন জাতীয় ব্যয়। ক্লিয়ার, এই তিনটাই হচ্ছে কি মূলধন জাতীয় ব্যয়, এই তিনটাই হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। তোফায়েল হচ্ছে ডি নাম্বার আনসার করছে, ইয়েস কারেক্ট। এবার আমরা এই উদ্দীপকটা ভালো করে দেখব, দেখে হচ্ছে পরের কোশ্চেনটা আনসার করব। ঠিক আছে, তো উদ্দীপকটা স্ক্রিনশট নিতে পারো। পরের কোশ্চেনটা কি চাইছে এটা আমরা একটু দেখব। বলছে মিস্টার আলমের চলতি বছর শেষে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ কত। তার মানে মিস্টার আলমের মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ বের করতে বলছে, কিসের, মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ। তো এখানে শুরুতে একটু দেখো, আমাদের প্রতিষ্ঠানে 1 জানুয়ারি কি করছে, আসবাবপত্র কিনছে 40,000 টাকা দিয়ে, আমরা লিখে ফেললাম। তারপর আসবাবপত্র দালান কোঠা কিনছে 1,60,000, এটাও লিখে ফেললাম। তারপরে দেখো 3 লক্ষ টাকার যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করছে, তার মানে যা নিয়ে ব্যবসা শুরু করছে সব হচ্ছে প্রারম্ভিক মূলধন। তাহলে কত হয়, 3 লক্ষ, 4,60,000, 5 লক্ষ। এই 5 লাখ টাকা হচ্ছে তোমার এখানে কি বলতো, এই 5 লাখ টাকা হচ্ছে তোমার এখানে মূলধন জাতীয় ব্যয়। এখন এখানে বলছে বছর শেষে, বছর শেষে স্থায়ী সম্পদের উপর 10% অবচয় ধার্য করা হয়। এখন এখানে স্থায়ী সম্পদ কি আছে,
10% অবচয় ধার্য করছে 5 লাখ টাকার, তার মানে 5 লাখ টাকা এখানে স্থায়ী সম্পদ আমার। হ্যাঁ, এই 5 লাখ টাকার যদি 10% আমার অবচয় ধার্য করে তাহলে কত হয়? 50,000 টাকা। এই 50,000 টাকা হচ্ছে কি আমার মুনাফা জাতীয় ব্যয়। টোটাল মূলধন জাতীয় ব্যয় হচ্ছে আমার এখানে 5 লাখ, এখান থেকে আমরা যদি 50,000 মাইনাস করে দেই তাহলে কত আসে? 4,50,000। এই 4,50,000 টাকা তাহলে আমাদের কি থাকে? মূলধন জাতীয় ব্যয়। ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে মূলধন জাতীয় ব্যয়টা কত হবে? 4,50,000। আমাদের স্থায়ী সম্পদের উপর যে একটা কি আছে, অবচয়ের হার আছে, সো এই যে অবচয়টুকু হচ্ছে কিন্তু এখানে মুনাফা জাতীয় ব্যয়। তার মানে আমি যখনই হচ্ছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণটা বের করতেছি তখন টোটাল মূলধন জাতীয় ব্যয় থেকে আমার কি করতে হবে? মুনাফা জাতীয় ব্যয়টা বাদ দিতে হবে। ঠিক আছে, যতটুকু আছে। তো বাদ দেওয়ার পর আমরা পেয়েছি কত? আমরা পাইলাম হচ্ছে ক্লিয়ার? ওকে, সো এই পেজ থেকে কে কে ক্লাস করতেছি কমার্স পেজ থেকে আমরা একটু দেখি। তার আগে একটা কোশ্চেন দিয়ে দিই, কোশ্চেনটা তোমরা নিজেরা প্র্যাকটিস করতে থাকো। 14 নাম্বার, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণ কোনটি? সো সবাই একটু আনসার করার ট্রাই করি। আমাদের এই পেজ থেকে ক্লাস করতেছে সোনিয়া তালুকদার, গ্রেড মুসাম্মদ কান্তা আক্তার ক্লাস করতেছে, মইনুল চৌধুরী ক্লাস করতেছে আমাদের এখান থেকে। সো তোমরা আনসার করতেছো ঠিকঠাক মতো? ওকে ওকে, সো এবার আমরা হচ্ছে পরের কোশ্চেনটা আনসার করব। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আমি একটু বলে দিচ্ছি, আমি বলে দিলে তোমরা হয়তো আইডিয়া করতে পারবা, গেস করতে পারো কোনগুলো হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হবে। এই বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে এক প্রকার মুনাফা জাতীয় ব্যয়। এটা এক ধরনের মুনাফা জাতীয় ব্যয়, বাট এটার মেয়াদকাল বা আয়ুষ্কাল একাধিক বছরে গিয়ে পরিশোধিত হবে। মেয়াদকালটা কি করবে? একাধিক বছরে গিয়ে পরিশোধিত হবে। একাধিক বছরে গিয়ে পরিশোধিত হবে, মেয়াদকাল একাধিক বছরে গিয়ে পরিশোধিত হবে। এখন মুনাফা জাতীয় ব্যয় একটা মুনাফা মানে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়টা হচ্ছে এক ধরনের মুনাফা জাতীয় ব্যয়, বাট এটার মেয়াদকাল বা আয়ুষ্কাল একাধিক বছরে গিয়ে পরিশোধিত হবে। যেমন ধরো আমরা কয়েকটা এক্সাম্পল দিই তাহলে। একটা এক্সাম্পল প্রাথমিক খরচাবলী বা প্রাথমিক খরচ, এটাকে একটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তারপর অগ্রিম ব্যয়, অগ্রিম ব্যয় বা অগ্র প্রদত্ত ব্যয়, এটা একটা মুনাফা জাতীয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তারপরে বিলম্বিত বিজ্ঞাপন, এই বিলম্বিত বিজ্ঞাপন এটাও কি একটা মুনাফা জাতীয় ব্যয়। ঠিক আছে, তারপরে যদি বলি আমরা গবেষণা ব্যয়, ব্যবসা স্থানান্তর ব্যয়, এই গবেষণা ব্যয়, ব্যবসা স্থানান্তর ব্যয়। তারপর আমরা আরো যদি বলি শেয়ার বাট্টা, শেয়ার বাট্টা অথবা শেয়ার অবহার, শেয়ার বাট্টা অথবা শেয়ার অবহার। এক্সাম্পলগুলো লিখে নাও। ঋণপত্রের বাট্টা, এক্সাম্পলগুলো নোট করো। এবং অবলেখকের কমিশন, অবলেখকের অবলেখকের কি কমিশন। এই প্রত্যেকটাই হচ্ছে এখানে তোমার কি বলতো, এই প্রত্যেকটাই হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এখানে প্রত্যেকটাই কি, প্রত্যেকটাই হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তার মানে ভাইয়া বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কোনটা? নতুন পণ্য তৈরি, গবেষণা ও পরীক্ষা ব্যয়, এটা। 2 নম্বরটি কি, ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর, এটাও কারেক্ট। 3 নম্বর যে সম্পদ মেরামত ও এককালীন অত্যাধিক ব্যয়, এটাও কারেক্ট। তাহলে 1 2 3 এখানে তিনটাই কারেক্ট আনসার। ক্লিয়ার? এখানে তাহলে 1 2 3 তিনটাই তাহলে কি কারেক্ট আনসার, বুঝতে পারছি? এখানে 1 2 3 তিনটাই কি তাহলে কারেক্ট আনসার। ক্লিয়ারলি বুঝতে পারছি সবাই? সবার কনসেপ্ট ক্লিয়ার? ওকে, সো আমরা এবার চলে যাব পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 15। হ্যাঁ, কার্যপত্র তৈরির সময়, বিশেষ করে এই কার্যপত্র তৈরির সময় সর্বপ্রথম কার্যপত্রের উপর কি লিখতে হয়? যেমন আমাদের শিরোনাম লিখতে হয়, তারিখ লিখতে হয়, সাল লিখতে হয়, সবগুলো এগুলো একদম বেসিক। তারপর দেখো কার্যপত্র আয় বিবরী ডেবিট ব্যালেন্স কি নির্দেশ করে? এটা হচ্ছে আমাদের ক্ষতি নির্দেশ করে। বিপরীত দাখিলা কখন দেওয়া হয়? হিসাবকালের শেষে দেওয়া হয়। হ্যাঁ, তারপরে দেখো সমন্বয় দাখিলা অন্তর্ভুক্ত হবে কোন বিষয়গুলো? এটা একটা কঠিন প্রশ্ন, এটা আমরা একটু দেখি।
সমন্বয় দাখিলাটা অন্তর্ভুক্ত করতে হয় অনুপার্জিত আয়, অগ্রিম খরচাবলী এবং প্রাপ্য আয়। এটা কি আসবে? এই প্রাপ্য আয়টা আসবে না, শুধুমাত্র এখানে অনুপার্জিত এবং অগ্রিম খরচটা আসবে। ঠিক আছে, এখন আমরা জানি সমন্বয় দাখিলার বিষয়বস্তু কি। এই সমন্বয় দাখিলে কি যায় বলতো? এই সমন্বয় দাখিলায় মূলত হচ্ছে অগ্রিম এবং বকেয়া যায়। অগ্রিম এবং বকেয়া, তার মানে অগ্রিম আয় এবং অগ্রিম ব্যয়, অগ্রিম এবং বকেয়া আন্টিগুলো নিয়ে আমাদের সমন্বয় দাখিলা হয়। তার মানে অগ্রিম আয় আসবে, অগ্রিম ব্যয় আসবে, বকেয়া আয় আসবে, বকেয়া ব্যয় আসবে। এছাড়া আমরা জানি যে অবচয় এবং হচ্ছে কুঋণ সঞ্চিতি, মানে পুরাতন কুঋণ সঞ্চিতি, এইগুলো হচ্ছে মূলত তোমার সমন্বয় দাখিলার অ্যান্টি। ঠিক আছে, এইগুলো হচ্ছে মূলত কি তোমার সমন্বয় দাখিলার অ্যান্টি। তার মানে ভাইয়া এখানে আমরা অনুপার্জিত আয় মূলত হচ্ছে একটা দায়, আর অগ্রিম খরচকে একটা সম্পদ। এই দুইটা মধ্যে যেমন বিশেষ করে আয় এবং অনুপার্জিত একটা দায়, দুইটাই সব অন্তর্ভুক্ত, একটা স্থায়ী আর একটা অস্থায়ী। এটার মধ্যে দুইটাই সব অন্তর্ভুক্ত, একটা ব্যয় একটা সম্পদ। তাহলে এগুলো হচ্ছে সমন্বয় দাখিলার অ্যান্টি। ক্লিয়ার? সো এগুলো কি সমন্বয় দাখিলার অ্যান্টি। আমরা এবার আর দুইটা দেখবো, বকেয়া আর সমন্বয়ের ফলে মোট কি ঘটে। দেখো মনে রাখবা, বকেয়া আয়, হ্যাঁ, এই বকেয়ার যদি তুমি সমন্বয় দাখিলা দাও তাহলে কি হতে পারে? বকেয়া আয়, একদম সহজ ভাষায় বকেয়া যদি সমন্বয় দাখিলা দাও কি হবে? ধরো আমরা শর্টকাট ট্রিক্সে জানি আয়ের ক্ষেত্রে দুইটাই পারে, তার মানে আয় বৃদ্ধি পাবে এবং হচ্ছে এই আয় বৃদ্ধি পাবে, আর বকেয়া কি সম্পদ, সম্পদও বৃদ্ধি পাবে, সম্পদ হিসাবও বাড়বে, এটাও কি করবে? বৃদ্ধি পাবে। তার মানে বকেয়া যদি আমরা সমন্বয় দাখিলা করি তাহলে সম্পদ বৃদ্ধি এবং আয় বৃদ্ধি। এখন দেখো বকেয়ার জাবেদা করলে কি হবে? প্রাপ্য হিসাব ডেবিট এবং সেবা হিসাব কি? ক্রেডিট। সেবাই কি? ক্রেডিট। তাহলে এখানে প্রাপ্য হিসাব নামক সম্পদ আমার কি করতেছে? বৃদ্ধি পাচ্ছে। বুঝতে পারছো তো? বৃদ্ধি। আর সেবায় নামক আয় কি করতেছে? এটাও বৃদ্ধি পাচ্ছে। সো বকেয়ার ক্ষেত্রে ইন্টারেস্টিং বিষয়টা, কারণ এখানে দুইটাই বৃদ্ধি পায়। ঠিক আছে, এখানে কি দুইটাই বৃদ্ধি পায়। তাহলে এটা বুঝতে পারছো? হেলাল সরকার, বুঝতে পারছি? হেলাল সরকার বলো। হেলাল সরকার, নূপুর, আয়শা, তোফায়েল, বুঝতে পারছি কিনা? ওকে, 19 নাম্বার আনসার করছো। আমাদের সর্বশেষ কোশ্চেন 20 নাম্বার। হ্যাঁ, অগ্রিম ব্যয় সমন্বয় করা না হলে, কঠিন একটা কোশ্চেন। অগ্রিম ব্যয় যদি আমরা সমন্বয় করি, এখানে ব্যয়টা বৃদ্ধি পাবে। তার মানে ব্যয় বৃদ্ধি পারলে কি? ডেবিট, ব্যয় হিসাব ডেবিট। আর এখানে অগ্রিম ব্যয় নামক সম্পদ কি করবে? হ্রাস পাবে। তার মানে অগ্রিম ব্যয় কি হবে? ক্রেডিট। তাহলে এখানে আমার ব্যয় বৃদ্ধি পেল সমন্বয় করলে, আর হচ্ছে অগ্রিম ব্যয় নামক সম্পদ কি করলো? হ্রাস পেল। এখন দেখো যখন এটা না করা হবে, যদি সমন্বয় করে, সমন্বয় করলে কি হয়? সমন্বয় করলে হচ্ছে ব্যয় বৃদ্ধি পায় আর সম্পদ কি করে? হ্রাস পায়। সমন্বয় করলে ব্যয় বৃদ্ধি পায় এবং সম্পদ হ্রাস পায়। যদি সমন্বয় না করে তখন, না করলে তখন ব্যয় কি করবে? হ্রাস পাবে এবং সম্পদে কি করবে? হ্রাস পাবে। সরি, ব্যয় হচ্ছে হ্রাস পাবে এবং সম্পদ তখন কি হবে? বৃদ্ধি পাবে। বিপরীত হয়ে যাবে যদি সমন্বয় দাখিলা না করে। ঠিক আছে, তার মানে এই কোশ্চেন গুলাতে ব্যয় বেশি এবং সম্পত্তি কম। ইয়েস, এক্স্যাক্টলি। যারা যারা কারেক্ট আনসার দিতে পারছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা ক্লাব। আমরা এখানে শেষ করব আজকের ক্লাসটি। আর যেহেতু সমন্বয় দাখিলার আন্টিগুলো আমাদের হচ্ছে একদম আমাদের জন্য টাফ, যারা একদম শুরু করছি প্রিপারেশনটা মাত্রই, এবং যারা এই টপিকটা কখনো টাচ করে তাদের জন্য অনেক টাফ। বাট এই টপিকগুলো আমরা আরো কি করবো? একদম বিস্তারিত করাবো। বিশেষ করে আমাদের এইচএসসি 2026 কামব্যাক কোর্সে যারা ভর্তি হয়েছে, একদম বেসিক থেকে ফুল সিলেবাস পড়াবো। এবং হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার আমরা 2টা 3টা ভাগে ভাগ করছি, এবং সেখান থেকে আমরা একদম ধরে ধরে পড়াবো ইনশাল্লাহ। ঠিক আছে, এখানে আমরা আজকে প্রিভিয়াস এর কিছু কোশ্চেন সলভ করলাম। এই কোশ্চেনগুলো সলভের মাধ্যমে মোটামুটি তোমাদেরকে বোঝানোর ট্রাই করলাম আসলে কোশ্চেনগুলো কেমন হয়। ঠিক আছে, এবং মোটামুটি প্রত্যেকটা কোশ্চেন আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করলাম। আজকে এই পর্যন্ত, দেখা হবে সবার সাথে পরবর্তীতে অন্য কোনো দিন ক্লাস নিয়ে, এবং সেখানে হচ্ছে আমরা আগে থেকেই হচ্ছে তোমাদেরকে জানাই দিব রুটিনটা। ঠিক আছে, কবে ক্লাস আছে। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ।